তাহলে আমরা ডাব্লিউবি এসএসসির যে পরীক্ষা সামনে হতে চলেছে সেই পরীক্ষা নিয়ে আমরা কি করছি না 2016 সালে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার টপিক ধরে ধরে আলোচনা করছি। বেশ কিছু ক্লাস অলরেডি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। দেখো আজকে বিশেষ একটা সাবজেক্ট তোমাদের সাথে আলোচনা করব, এটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি, ভারতীয় সংবিধান নিয়ে আলোচনা করব। দেখো ভারতীয় সংবিধান থেকে 2016 সালে দুটো কোশ্চেন করেছিল গ্রুপ ডিতে, কিন্তু গ্রুপ সিতে সেরকম প্রশ্ন করেনি, ক্লিয়ার। কিন্তু যে দুটো প্রশ্ন করেছিল সেগুলো খুবই সোজা ছিল, প্রত্যেকে সেটা পারে। কিন্তু আজকে 9টা বছর পাড়িয়ে গিয়েছে, তাই কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু অবশ্যই পূর্বের তুলনায় একটু হার্ড হতে চলেছে, তবে খুব হার্ড নয়, কিন্তু একটু মডারেট হতে চলেছে, যেহেতু ক্যান্ডিডেটের সংখ্যা অনেকটাই বেড়ে গেছে, ক্লিয়ার। তা বেশি কথা না বলে তোমাদেরকে আমি ক্লাস শুরু করি। আর জেনে রাখো যে এই পলিটি ক্লাসটা ধাপে ধাপে বেশ কিছু পার্টে তোমাদেরকে আস্তে আস্তে প্রোভাইড করতে থাকবো। তোমরা সঙ্গে থাকো এবং ক্লাসগুলো ভালো করে করতে থাকো। আশা করি তোমাদের নেক্সট যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় তো অবশ্যই সুবিধা হবে। তাছাড়া যে কোনো পরীক্ষায় তোমরা যদি বসতে চাও অবশ্যই তোমাদের এই বিষয়টা কিন্তু অবশ্যই একটা কমনযোগ্য হয়ে উঠবে, ক্লিয়ার। তাহলে যাই হোক, আমরা কি করবো না পলিটি পড়বো। প্রথমত আমরা একদম সংবিধানের প্রাথমিক পর্যায়ে চলে যাব, ক্লিয়ার। আমাদের সংবিধান কিভাবে গঠিত হয়েছিল সেই নিয়ে আলোচনা করব। দেখো আমাদের ভারতের সংবিধানকে তৈরি করার জন্য এসেছিল কি না ক্যাবিনেট মিশন প্ল্যান। কত সালে? 1946 সালে। 1946 সালের মার্চ মাসে ক্যাবিনেট মিশন প্ল্যান আসে। আর ক্যাবিনেট মিশন প্ল্যান এসে কি করেছিল না একই তারা দুটো বিষয়ের উপরে গুরুত্ব দেয়। কি কি বিষয়ে গুরুত্ব দেয়? এক হচ্ছে তারা প্রথমত সংবিধান সভার গঠন করেছিল, যা 1946 সাল থেকে শুরু করে 1950 সাল পর্যন্ত চলেছিল। আর একটা কি হয়েছিল না প্রফেশনাল গভর্নমেন্ট গঠন হয়েছিল, অন্তরীণ সরকার গঠন হয়েছিল, যা চলেছিল 1946 সাল থেকে 1951 সাল পর্যন্ত। দেখো অ্যাকচুয়ালি ব্রিটিশরা মানে আমাদেরকে 1948 সাল নাগাদ স্বাধীনতা দেবো বলে এরকম সিদ্ধান্ত একবার ঘোষণা করেই যায়, কিন্তু তার মাঝে 1947 সালে আমাদের ভারতবর্ষকে স্বাধীনতা দিয়ে দেয়। কিন্তু ব্রিটিশরা ভারত ছাড়ার পূর্বে তারা এরূপ বলেছিল যে অ্যাকচুয়ালি স্বাধীনতা তো দিয়ে দেবে, কিন্তু অ্যাকচুয়ালি এর পরবর্তী ক্ষেত্রে দেশ কিভাবে পরিচালিত হবে, যার জন্য কি দরকার? নিশ্চয়ই একটি সংবিধান রচনা করার দরকার, যে অনুযায়ী সারা ভারতবর্ষ কি হবে? শাসিত হবে, ক্লিয়ার। আর কি দরকার না সাথে দেখো এই জন্য সংবিধান সভা গঠন করা হয়, যেটা 1946 সাল থেকে এই সংবিধান রচনার কাজ শুরু হয় এবং 1950 সাল নাগাদ গিয়ে এই সংবিধান রচনার কার্য সম্পূর্ণ হয়ে যায়। আর তারপরে কি হয়েছিল না প্রফেশনাল গভর্নমেন্টের কথা বলেছিল, অর্থাৎ যে সংবিধান একদিকে রচনা করা হবে আর অপরদিকে কি হবে না দেশের যে কোন কোন কাজ, কোন কোন দায়িত্ব, কোন কোন দপ্তর ডিপার্টমেন্ট কিভাবে সামলাতে হয় সেগুলো কি আস্তে আস্তে এই ভারতীয়রা শিখে নিই, যার জন্য কি প্রফেশনাল গভর্নমেন্ট অর্থাৎ অন্তরীণ সরকার গঠন করা হয়েছিল, যেটা 1946 সাল থেকে 1951 সাল পর্যন্ত চলেছিল। যদিও কিন্তু অ্যাকচুয়ালি 1951 সালে নির্বাচন হয়েছিল, কিন্তু 1952 সালে গিয়ে এই নির্বাচন কমপ্লিট হয়েছিল, অর্থাৎ আমাদের লোকসভা গঠিত হয়েছিল। দেখো আমাদের জওহরলাল নেহরু আমাদের ভারতবর্ষের যিনি প্রথম প্রধানমন্ত্রী, তিনি কিন্তু প্রথমত নির্বাচিত ছিলেন না, প্রথমত তিনি অন্তরীণ গভর্নমেন্ট অর্থাৎ প্রফেশনাল গভর্নমেন্টের তিনি কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন, যদিও নির্বাচনের পরেও কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন। যাই হোক আমরা প্রথমে চলে যাই যে কি না যে ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 সালের মার্চ মাসে এসেছিল। 1946 সালের মার্চ মাসে যে ক্যাবিনেট মিশন এসেছিল সেই ক্যাবিনেট মিশনে 3 জন সদস্য ছিল। সেই 3 জন সদস্য কি না KAL কাল, ক্লিয়ার কি বললাম? তাহলে কালে কে কে ছিল? দ্য কে ফর দ্য স্ট্যাফোর্ড কিপস ছিল, AB আলেকজান্ডার ছিল আর প্যাথিক লরেন্স ছিল, অর্থাৎ স্ট্যাফোর্ড কিপস, AB আলেকজান্ডার আর প্যাথিক লরেন্স। পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করে যে এই ক্যাবিনেট মিশন প্ল্যানের প্রধান কে ছিলেন। দেখো ক্যাবিনেট মিশন প্ল্যানের প্রধান ছিলেন কে না প্যাথিক লরেন্স। মনে রাখবে যে L ফর লিডার আর L ফর লরেন্স, L ফর লিডার আর L ফর লরেন্স, ক্লিয়ার। তাহলে অ্যাকচুয়ালি কি হয়েছিল না আমাদের ভারতবর্ষে এই সংবিধান রচনা করার জন্য কি না ক্যাবিনেট মিশন প্ল্যান আসে। আর এই ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী কি হয়েছিল না গণপরিষদ গঠন করা হয়েছিল। এই গণপরিষদে যে সদস্যগুলো নির্বাচন করা হয়েছিল প্রত্যেকটা প্রদেশ থেকে বা স্থানীয় রাজ্য থেকে কি করা হয়েছিল বিভিন্ন ব্যক্তিদেরকে নিয়োগ করা, মনোনীত করা, মানে নির্বাচিত হয়ে এসেছিল। প্রতি 10 লক্ষ মাথা পিছু একজন রিপ্রেজেন্টেটিভ অ্যাকচুয়ালি এই সংবিধান সভায় সংবিধান রচনা করার জন্য এসেছিল। যেমন আমাদের আজকেও কিন্তু এই বিভিন্ন
আইন কানুন তৈরি করার জন্য বলো, বা লোকসভা যে সমস্ত রাজ্যসভার সদস্য আছে তারাও কিন্তু ঠিক একইভাবে নির্বাচিত হয়ে কিন্তু আমাদের লোকসভা অথবা রাজ্যসভাতে যায়। যদিও এদের নির্বাচন পদ্ধতি আলাদা, কিন্তু প্রতি 10 লক্ষ মাথাপিছু একজন রিপ্রেজেন্টেটিভ কি হয় না এই সংবিধান সভায় গণপরিষদে যায় আমাদের সংবিধানকে রচনা করার জন্য। ক্লিয়ার? দেখো যেমন আমাদের এই বাংলা থেকে কিন্তু যেমন একজন গিয়েছিলেন, তিনি হচ্ছেন ডক্টর ভীমরাও আম্বেদকর। গর্বের বিষয় অ্যাকচুয়ালি কি না ডক্টর ভীমরাও আম্বেদকর কি না আমাদের বাংলা থেকে প্রথমে তিনি নির্বাচিত হয়ে গিয়েছিলেন। কিন্তু অ্যাকচুয়ালি কি হয়েছিল না যেহেতু মধ্যবর্তী স্থানে কি হয়েছিল না আমাদের 1947 সাল নাগাদ আমরা জানি আমাদের ভারত থেকে পাকিস্তান পৃথক হয়ে যায়, যার ফলে বাংলাদেশটা কি না পাকিস্তানের অধীনে চলে যায়, পূর্ব পাকিস্তান হয়ে যায়। কিন্তু এই চত্বর থেকে অর্থাৎ এই এরিয়া থেকে যেহেতু ডক্টর ভীমরাও আম্বেদকর তিনি নির্বাচিত হয়ে গিয়েছেন, আর যেহেতু এই এরিয়াটা আলাদা হয়ে যায়, যার জন্য কিন্তু তিনি পুনরায় আবার কি না মহারাষ্ট্র থেকে তিনি কি নির্বাচিত হয়ে আবার আমাদের এই সংবিধানে যায়, সংবিধান সভায় যায় সংবিধানকে রচনা করার জন্য। ক্লিয়ার? দেখো অ্যাকচুয়ালি কি হয়েছিল না প্রথম যে সভা যে গণপরিষদের যে সদস্য নির্বাচিত হয়েছিল তার সংখ্যা ছিল কত না 389 জন ছিল। তাহলে 389 জন সদস্য ছিল, যার মধ্যে ছিল 15 জন মহিলা। ক্লিয়ার? 15 জন মহিলা ছিল। কিন্তু প্রথম সভা যে অনুষ্ঠিত হয়েছিল 9 ডিসেম্বর 1946 সালে। 9 ডিসেম্বর 1946 সালে কি হয় না প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল কোথায় না দিল্লির কনস্টিটিউশনাল হলে হয়েছিল। ক্লিয়ার? অর্থাৎ সেখানে কি একটা অস্থায়ী সভাপতি নির্বাচন করা হয়েছিল, যার নাম কি না সচিদানন্দ সিনহা। ক্লিয়ার? সচিদানন্দ সিনহা অর্থাৎ অস্থায়ী সভাপতি কে ছিলেন না সচিদানন্দ সিনহা। দেখে অ্যাকচুয়ালি কি হয়েছিল মানে কার অনুমতি ক্রমে এটা হয়েছিল না সেই সময় ছিল না জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন সেই সময় কি না জেবি কৃপালিনী। এই জেবি কৃপালিনীর প্রস্তাব ক্রমে কি হয়েছিল না সচিদানন্দ সিনহাকে কি এই সংবিধান সভার প্রথম কি অস্থায়ী সভাপতি করে দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি কেন করা হয়েছিল? যেহেতু তিনি কি ছিলেন অ্যাকচুয়ালি ওই সভার বয়সে জ্যেষ্ঠ ছিলেন, যার জন্য তাকে কি না এই জেবি কৃপালিনীর প্রস্তাব ক্রমে তাকে অস্থায়ী সভাপতি করে দেওয়া হয়েছিল 9 ডিসেম্বর 1946 সালে। তাহলে প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল? 9 ডিসেম্বর 1946 সালে। এবার দ্বিতীয় সভা অনুষ্ঠিত হলো কত সালে না 11 ডিসেম্বর। ক্লিয়ার? অর্থাৎ 11 ডিসেম্বর দ্বিতীয় সভা অনুষ্ঠিত হলো 11 ডিসেম্বর 1946 সালে। 11 ডিসেম্বর 1946 সালে যখন দ্বিতীয় সভা অনুষ্ঠিত হলো সেই সময় কি না এই সংবিধান সভার স্থায়ী সভাপতি নির্বাচন করা হয়েছিল। আর স্থায়ী সভাপতি কে ছিলেন না ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে রাজেন্দ্র প্রসাদকে স্থায়ী সভাপতি এবং হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়কে কি না সভাপতি করা হয়েছিল। আর এই সাথে সাথে এই সংবিধান সভার কি করা হয়েছিল একজন অ্যাডভাইজার অর্থাৎ সালাহকার কে বা উপদেষ্টা নিয়োগ করা হয়েছিল, যার নাম কি জানা হচ্ছে BN রাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেয় যে আমাদের সংবিধান সভার অ্যাডভাইজার কে ছিলেন, অর্থাৎ কে ছিলেন না BN রাও ছিলেন। আর এই BN রাও এর মত অনুসারে কি হয় না তিনি উপদেশ দেয় বা অ্যাডভাইস করে কি করে না আমাদের সংবিধানে যা যা কিছু গ্রহণ করা হবে তা একটা কি কমিটির মাধ্যমে গঠন করা হবে। ক্লিয়ার? আর 13 ডিসেম্বর আমাদের সংবিধানে কি না উদ্দেশ্য প্রেরণ করা হয়, যে উদ্দেশ্য প্রেরণ করেছিলেন কে না জওহরলাল নেহরু। অর্থাৎ আমাদের সংবিধানের কোন কোন বিষয়গুলো যুক্ত করা হবে সেই উদ্দেশ্য কিন্তু প্রেরণ করা হয়েছিল 1946 সালে 13 ডিসেম্বর, যেটা করেছিলেন জওহরলাল নেহরু। ক্লিয়ার? কি বললাম? তাহলে আমরা বুঝতে পারলাম যে 13 ডিসেম্বর আমাদের সংবিধান সভার কি না উদ্দেশ্যকে প্রেরণ করা হয়েছিল। দেখো আর BN রাওয়ের অ্যাডভাইস অনুসারে কি বলেছিল না বিভিন্ন কমিটি গঠন করা হবে, যে কোন কোন জিনিসগুলো নেওয়া হবে তাই না যা যা কিছু গ্রহণ করা হবে সংবিধানে তা একটা কমিটির মাধ্যমে হবে। তাই এইরকম প্রায় টোটাল 22টা কমিটি গঠন করা হয়েছিল। আর একটা কমিটির জন্য একজন সভাপতিকে নিয়োজিত করে দেওয়া হয়েছিল সেই সমস্ত বিষয়গুলোকে ঠিকঠাক ভাবে কার্যকে সম্পূর্ণ করার জন্য। যা এই 22টা কমিটি সম্পর্কে তোমাদের আমি 22টা কমিটি তো গুরুত্বপূর্ণ নয়, তবে কিছু কমিটি তোমাদের আমি নেক্সট যে ক্লাস আছে সেই ক্লাসে আমি আলোচনা করে দেবো। তাহলে তুরন্ত আমরা একটু রিভিশন করে নিই আমরা কি কি পড়লাম পুরো শর্টে। দেখো আমরা কি জানি না আমাদের এই সংবিধানকে রচনা করার জন্য কি হয়েছিল না ক্যাবিনেট মিশন প্ল্যান এসেছিল কত সালে 1946 সালে কি না মার্চ মাসে এসেছিল। সেখানে কি না দুটো বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়, একটা প্রফেশনাল গভর্নমেন্ট তৈরি করা হয় আর একটা কি না সংবিধান সভার গঠন করা হয়। প্রফেশনাল গভর্নমেন্ট 1946 সাল থেকে 1951 সাল পর্যন্ত চলেছিল আর 52 সালে কি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ লোকসভা গঠন করা হয়েছিল। আর সংবিধান সভা চলেছিল 1946 সাল থেকে কত 1950 সাল পর্যন্ত। তার কারণ 1950 সালে 26শে জানুয়ারি আমাদের সংবিধান কি হয়েছিল লাগু হয়েছিল। ক্লিয়ার? দেখো অ্যাকচুয়ালি এই সংবিধান এই ক্যাবিনেট মিশন প্ল্যানে যারা সদস্য
এসেছিল 1946 সালে মার্চ মাসে, তারা ছিলেন কি না স্ট্যাফোর্ড কিপস, এবি আলেকজান্ডার আর প্যাথিক লরেন্স। আর প্যাথিক লরেন্স ছিল কি একজন লিডার। টোটাল কত সদস্য ছিল না 389 জন টোটাল সদস্য ছিল এই সংবিধান সভার। তাহলে প্রতি 10 লক্ষ মাথা পিছু একজন রিপ্রেজেন্টেটিভ এই সংবিধান সভায় অ্যাকচুয়ালি গিয়েছিল। ক্লিয়ার? তাহলে অ্যাকচুয়ালি কি প্রথম যে সভা অনুষ্ঠিত হয়েছিল, প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল কত না 9 ডিসেম্বর 1946 সালে। সেখানে অস্থায়ী সভাপতি কাকে নিয়োজিত করা হয়েছিল না সচিদানন্দ সিনহাকে। কাকে না সচিদানন্দ সিনহাকে। যেহেতু তিনি বয়স জ্যেষ্ঠ ছিলেন, যার জন্য সেই সময় জাতীয় কমিটির যে সভাপতি ছিলেন কে ছিলেন না জে.বি. কৃপালিনী। আর জে.বি. কৃপালিনীর প্রস্তাব ক্রমে কি না সচিদানন্দ সিনহাকে এই সংবিধান সভার অস্থায়ী সভাপতি করে দেওয়া হয়েছিল। আর 11 ডিসেম্বর দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছিল 1946 সালে, যেখানে স্থায়ী সভাপতি নির্বাচন করা হয়, যার নাম ছিল রাজেন্দ্র প্রসাদ। আর সঙ্গে সঙ্গে কি হয় না অস্থায়ী সভাপতি সহসভাপতি হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় আর সংবিধানের অ্যাডভাইজার কে ছিলেন না বি.এন. রাও, তাকে কিন্তু নিয়োজিত করা হয়েছিল। আর বি.এন. রাওয়ের কিন্তু প্রস্তাব ক্রমে কি টোটাল 22টা কমিটি গঠন করা হয়। ক্লিয়ার? আজকে এইটুকুই ক্লাস। নেক্সট ক্লাসে আমি তোমাদের কিছু কমিটি সম্পর্কে আলোচনা করে দেবো। আরো বেশ কিছু ক্লাস আস্তে আস্তে প্রোভাইড করতে থাকবো, তোমরা সঙ্গে থেকো। নমস্কার।